আমরা এতক্ষণ ধরে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এই খাল খনন কর্মসূচির উৎপত্তি, এটির প্রভাব কি ছিল এবং এটির অভাবে কি ধরনের জীববৈচিত্র্য থেকে যে তাপমাত্রার পরিবর্তন থেকে শুরু করে যে সমস্ত সামগ্রিক ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি সে সম্পর্কে আমরা কিন্তু জানতে পেরেছি। আমরা সবাই জানি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ কর্মসূচির যে উল্লেখযোগ্য বিষয়গুলি ছিল অর্থাৎ উল্লেখযোগ্য কাজগুলো ছিল তার মধ্যে খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং তখন এই খাল খনন কর্মসূচিতে আমরা যারা জেলা প্রশাসক আছি, তারা পুলিশ সুপার মহোদয় রয়েছেন, অর্থাৎ আপামর জনসাধারণের সাথে সমাজের সকল সেক্টরের লোকেরা কিন্তু অংশগ্রহণ করে এটাকে অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি শস্য ভান্ডারে পরিণত করতে পেরেছিল। ইতিমধ্যে অনেক সময় গড়িয়ে গিয়েছে, আমরা আর অতীতের দিকে ফেরত যাব না। আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার এখন পরিচালিত করছেন বাংলাদেশকে, সেই সরকারের নির্বাচনী ইস্তেহারের 29 নম্বর যে বিষয়টি রয়েছে তার সাথে এই খাল খনন কর্মসূচিটি জড়িত। এবং মাননীয় প্রধানমন্ত্রী 12 তারিখে নির্বাচনের পরে উনি সেই মার্চ মাস থেকে দিনাজপুরে শুরু করেছেন খাল খনন কর্মসূচি। এবং আমরা দেখতে পাচ্ছি এই অত্যন্ত গরমের মধ্যেও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এই ছুটির দিনে উনি সারা সপ্তাহ অফিস করছেন, আবার এই ছুটির দিনগুলিতে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে উনি যাচ্ছেন এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতে 41টি প্রধান খাল রয়েছে, 46টি রয়েছে সেকেন্ডারি খাল এবং 265টি টারশিয়ারি খাল রয়েছে স্যার। তো এই খালগুলিকে আমরা যদি সঠিকভাবে খনন করতে পারি তাহলে আজকে আমাদের কৃষক ভাইদের মধ্যে ডিজেলের যে হাহাকারটি রয়েছে, যেটি তাদের হাতে পৌঁছতে আমরা সবাই মিলে হিমশিম খাচ্ছি, এই ডিজেলের হাহাকার থেকে শুরু করে তাদের এই যে কষ্ট সেটা অনেকাংশে প্রশমিত করতে পারবো আমরা। স্যার, আপনি খাল খনন কর্মসূচি নিয়ে অনেক কিছু বলেছেন, আমি স্যার সেদিকে যাব না। তবে আমরা সবাই জানি এই চুয়াডাঙ্গা জেলা হচ্ছে খুবই অবহেলিত একটি জেলা। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রোগ্রাম পাওয়ার পরে আমার সহকর্মীদের জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কি এরকম মন্ত্রী মহোদয়দের প্রোগ্রাম পাও কিনা, তো ওরা বললো স্যার এটা খুবই আপনার জীবদ্দশায় আপনি একবার পেয়েছেন, আর কি পান কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তো এই দিকটি বিবেচনা করে স্যার আপনি ক্যাবিনেট মিটিং এ উপস্থিত থাকেন। এই চুয়াডাঙ্গা জেলাবাসীর পক্ষ থেকে আমি কিছু দাবি দেওয়া স্যার আপনার কাছে উপস্থাপন করব। প্রথম হচ্ছে, আমাদের এই জেলাটি কৃষি নির্ভর একটি জেলা, একই সাথে এখানে প্রচুর পরিমাণে ফল উৎপাদন হচ্ছে। আপনি স্যার আরো শুনে চমৎকৃত হবেন যে গত বৃহস্পতিবার স্যার আমি জীবননগর গিয়েছিলাম, সেখানে একজন কৃষক আমাকে জানাচ্ছেন উনি 1 বিঘা জমিতে 135 মণ আলু স্যার গত শীত মৌসুমে উৎপাদন করেছেন। তাহলে চিন্তা করতে হবে যে এই জেলার মাটি কতখানি উর্বর, কিন্তু এই যে উৎপাদিত পণ্য ফল এটা সংরক্ষণের অভাবে কৃষকরা ন্যায্য মূল্য পান না। সেটা ফল বলি আলু বলি, সেটা খুবই অল্প সময়ের মধ্যে পচে যায় এবং কৃষকদের খুবই অল্প মূল্যে ছেড়ে দিতে হয়, যার কারণে তারা লাভের মুখ দেখেন না ঠিক মতো। তাদের সবার দাবি হিমাগার স্থাপন করে দিতে হবে স্যার। আপনি ক্যাবিনেট মিটিং এ থাকেন, আমি জানি যে আপনি এই মন্ত্রণালয়ের না, তারপরেও স্যার আপনার কাছে আমাদের দাবি স্যার, চুয়াডাঙ্গাবাসী প্রাণের দাবি, এখানে পর্যাপ্ত সংখ্যক হিমাগার স্থাপন স্যার আপনাকে করে দিতে হবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আরেকটি দাবি রয়েছে, এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত অবহেলিত। আমাদের হাসপাতালগুলির মান ভালো না, যার জন্য এখানকার মানুষদেরকে রাজশাহীতে যেতে হয় ট্রিটমেন্টের জন্য। তারা একটা ট্রেনে চড়ে রাজশাহীতে যান, কিন্তু রাজশাহী থেকে ফিরে আসার ব্যবস্থা তাদের ঠিক মতো নেই। তাদের যে রাজশাহী থেকে আসার রেল যোগাযোগ, এটা স্যার আপনার নেতৃত্বে আমরা এখানে দেখতে চাই। যদিও স্যার আপনি রেল মন্ত্রণালয়ের নন, তারপরেও স্যার আপনি মাননীয় রেলমন্ত্রী স্যারকে অনুরোধ করবেন যাতে এই কানেক্টিভিটি স্যার তারা আমাদের এখানে করে দেন। এছাড়া স্যার আমাদের এখানে আমাদের যে কৃষি ভাইরা রয়েছেন তারা তো অবশ্যই অধিক ফলন চান, কিন্তু এই অধিক ফসল ফলা থেকে ওনারা মাঝে মাঝে সার ব্যবহার করে ফেলছেন অনেক বেশি, যার ফলে মাটি দূষিত হচ্ছে। কিন্তু আমরা মাটি পরীক্ষা করে দেখতে পাচ্ছি না যে আমাদের মাটির অবস্থা কি পর্যায়ে গিয়েছে। এই জন্য স্যার আমাদের এখানে মাটির যে পরীক্ষাগার সেটা নির্মাণ করা খুবই
খুবই জরুরি স্যার। আমি চাই স্যার আপনি ঢাকাতে গিয়ে এই বিষয়টিও একটু দেখবেন। এছাড়া স্যার দর্শনা আপনি জানেন খুবই ঐতিহ্যবাহী। আমরা পদ্মার এইবারে যারা রয়েছে আমরা খুব ছোটবেলা থেকে দর্শনা নামটির সাথে পরিচিত। একদিকে কেরিয়ান কোম্পানি, আর একদিকে স্যার এখানে দিয়ে ব্রিটিশ আমলে লেবু যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার মানুষের সাথে পার্শ্ববর্তী যে রাষ্ট্র রয়েছে তার যে সীমান্তবর্তী এলাকা তাদের অনেকের সাথে আত্মীয়তা রয়েছে। সেখানে অর্ধেক দেখা যাচ্ছে 4টা ভাই থাকে, 3টা ভাই ওপারে চলে গিয়েছে, একটা ভাই এখানে এখনো রয়েছে। এরকম মানুষের সংখ্যা স্যার অনেক, এবং এখানে স্যার বিনিময় সম্পত্তি এবং বিনিময়ের আওতায় স্যার অনেক পরিবার ইন্ডিয়া থেকে এখানে এসেছিল, এখানকার মানুষ ইন্ডিয়াতে গিয়েছে। তো স্যার ইন্ডিয়ার সাথে যে রেল লাইনটি রয়েছে এটা স্যার আমাদের পুরো সংযোগ স্থাপনের জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমাদের দর্শনা স্থল বন্দর প্রতিষ্ঠা, যেটা স্যার অনেক কনস্ট্রাকশন হয়েছে, এই বন্দরটি চালু করার জন্য স্যার এই এলাকার মানুষের প্রাণের দাবি হচ্ছে এই বন্দরটি চালু করা।